আলামিন নামে একজনকে খুন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিযোগে আলামিনের স্ত্রী কুলসুম বেগম 24 অক্টোবর রাজধানীর একটি থানায় 130 জন সহ শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি দেখে মামলা করেন। এর কিছুদিন পরে তার স্বামী আলামিন তিনি যশোর থেকে থানায় এসে হাজির হন এবং তিনি বলেন তিনি মারা যাননি। গতকালকে কক্সবাজার থেকে আটক করা হয় ওই মামলার বাদী আলামিনের স্ত্রী কুলসুম বেগমকে। কুলসুম বেগম বলছেন চাকরির প্রলোভন দেখিয়ে তাকে শেখ হাসিনার নামে মিথ্যা হত্যা মামলার বাদী করা হয়, তাকে শেখ হাসিনার নামে মামলা দিতে বাধ্য করা হয়। ঠিক এমনই একটি মামলার ঘটনা ঘটেছে এবং দৈনিক প্রথম আলো এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টটি বর্তমানে যে সংকটগুলো চলছে সেই সংকট উত্তরণকালে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই ঘটনা। হেডলাইন করা হয়েছে, স্বামীকে মৃত দেখিয়ে মামলা, চাকরির প্রলোভন দেখিয়ে মামলা করানো হয়, দাবি বাদীর। আমি পুরো রিপোর্টটি আপনাদের সামনে পড়তে চাই এবং এটা নিয়ে আমার পর্যবেক্ষণ জানাতে চাই। তো শুরু করি। তিনি বলছেন, খবরটি এরকম ভাবে শুরু হচ্ছে, ঢাকার সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করা মামলাটি চাকরির প্রলোভন ও ভয় দেখিয়ে করানো হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী কুলসুম বেগম। শুক্রবার সকালে আশুলিয়া থানা হেফাজতে কুলসুম ওই দাবি করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার থেকে কুলসুম সহ 3 জনকে আটক করে নিয়ে আসে আশুলিয়া থানা পুলিশ। এর আগে গত 24 অক্টোবর, যেটা শুরুতে বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বামী আল আমিনকে হত্যার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা করেন কুলসুম বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে 130 জনের নাম উল্লেখ করা হয়। পরে 13 নভেম্বর আলামিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে তিনি নিজের জীবিত থাকার বিষয়টি পুলিশকে জানালে তাকে তখন সাভার থানা নিয়ে আসা হয়। অন্যদিকে মামলা করে আদালতে হাজির হচ্ছিলেন না কুলসুম। পরে তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার থেকে তাকে আটক করা হয়। এবার আমরা জানতে চাইবো কি করে আসলে শেখ হাসিনা নামে মামলাটি সাজানো হয়েছিল। আসলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক দৈনিক প্রথম আলোকে বলেছেন, মামলার বাদী সহ আরো 2 জনকে কক্সবাজার থেকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য বাদীকে আদালতে পাঠানো হয়েছে। বাকি 2 জনের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ হেফাজতে থাকা 21 বছর বয়সী কুলসুম মানিকগঞ্জের ঘিওর থানায় সিংজুরি এলাকার আব্দুল খালেকের মেয়ে। অন্য 2 জন হলেন মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার রুহুল আমিন ও শিবালয় থানার চেপড়া এলাকার শফিউদ্দিন। রুহুল আমিন ও শফিউদ্দিনের ফাঁদে পড়ে কুলসুম মামলা করেন বলে তিনি দাবি করেন। কুলসুম বেগম বলেন, তিনি তার স্বামী আল আমিনের সঙ্গে সিলেটের দক্ষিণ সুরমায় থাকতেন। 28 আগস্ট সিলেট থেকে মানিকগঞ্জে এসে তিনি চাকরির খোঁজ করছিলেন। এর মধ্যে বাসে শফিউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে কুলসুম শফিউদ্দিনকে চাকরির দরকারের কথা জানালে শফিউদ্দিন তাকে মুঠোফোন নম্বর দেন। এই কিছুদিন পর তার চাকরি হয়েছে জানিয়ে জন্ম নিবন্ধন সনদ দিতে বলেন শফিউদ্দিন। কুলসুম দাবি করেন, ওই ঘটনার কিছুদিন পর ঢাকায় নিয়ে 5 আগস্ট এক ব্যক্তির মারা যাওয়ার ঘটনায় করা মামলায় তাকে বাদী করা হয়েছে বলে জানান শফিউদ্দিন রুহুল আমিন। নিহত ব্যক্তিকে তার স্বামী হিসেবে সবার কাছে পরিচয় দিতে বলেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানালে তাকে নানান ভয় ভীতি দেখানো হয়। পরে তিনি আদালতে মারা যাওয়া ব্যক্তি তার স্বামী বলে জবানবন্দি দেন। এরপর থেকে কক্সবাজারে নিয়ে আটকে রাখা হয় তাকে। এর মধ্যে তার স্বামী আলামিন নিজে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কুলসুমের বোন ফাতেমা কাউকে কিছু জানানো হবে না জানিয়ে কুলসুমকে বাড়ি নিয়ে আসেন। পরে শফিউদ্দিন ও রুহুল আমিন আবার তাকে সেখান থেকে কক্সবাজারে নিয়ে যান। পরে আশুলিয়া থানায় পুলিশ তাদের 3 জনকে ধরে নিয়ে আসে। কুলসুম বেগম প্রথম আলোকে বলেছেন, চাকরির লোভ ও ভয় দেখিয়ে আমাকে মামলার বাদী করা হয়েছে। আমি আসামি কাউকেই চিনি না। আমাকে হত্যার জন্য কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া আমাকে দিয়ে তারা ধর্ষণের ঘটনা সাজিয়ে মামলা করতে চেয়েছিল। কে মারা গেছে আমি জানিও না। ঘটনা অস্বীকার করে হেফাজতে যিনি রয়েছেন রুহুল আমিন, তিনি বলছেন, কুলসুমের স্বামী আলামিন এমন পরিচয় দিয়ে কুলসুম ও আরেকজন ব্যক্তি আমার বাসায় ভাড়া থাকতো, হোটেলে কাজ করত। সে আলামিন পরিচয় দেওয়া ওই ব্যক্তি 5 আগস্ট মারা গেছে। সিলেটের একজন, সেও আলামিন, সেও কুলসুমের স্বামী। শুনতেছি এরা কৌশলী লোক, মানুষজনকে মামলা দিয়ে হয়রানি করতেছে। আমি কোন কিছুর সঙ্গে জড়িত নই। তবে শফিউদ্দিন প্রথম আলোকে বলেছেন, বাসে কুলসুমের সঙ্গে আমার পরিচয় হয়। তার চাকরির প্রয়োজন জানালে মোবাইল নম্বর দেই তাকে। চাকরির সুবাদে রুহুল আমিনের সাথে কুলসুমকে পরিচয় করিয়ে দেই। মামলার বিষয়ে আমি কিছুই জানি না। এদিকে কুলসুমকে হেফাজতে নেওয়ার খবর পেয়ে থানায় আসেন লিয়াকত দেওয়ান নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ওই মামলায় 57 নম্বর আসামি বলে দাবি করেন। মামলার পর নাম প্রত্যাহারের কথা বলে তিনি সহ একাধিক আসামির কাছ থেকে
টাকা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। লিয়াকত দেওয়ান বলেন, আমি ওই মামলার 57 নম্বর আসামি। একটি মাধ্যমে জানতে পারি এই ঘটনায় রুহুল জড়িত। পরে রুহুলের ছেলে সমন্বয়ক পরিচয় দিয়ে একজনের মাধ্যমে জনপ্রতি 2 লাখ টাকা চায়। পরে আমরা 11 জন মিলে 17 লাখ টাকা দিয়েছি। অন্যদের কাছ থেকে আরো 12 থেকে 13 লাখ টাকা নিয়েছে। আমরা এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেব। এর আগে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 130 জনের নাম উল্লেখ করে মামলা করেন কুলসুম বেগম। পরে মামলাটি 8 নভেম্বর আশুলিয়া থানায় রেকর্ড করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 5 আগস্ট সকালে তার স্বামী আলামিন আন্দোলনে অংশ নেন। সরকারের পতনের পর বিকেল 4টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে আলামিন ছিলেন, কিন্তু পরাজয় মেনে নিতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী আলামিন মারা যান। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সহ 130 জনের নাম উল্লেখ করা হয়। তবে 13 নভেম্বর মামলার বাদী কুলসুম বেগমের স্বামী আলামিন মৌলভীবাজার জুড়ি থানায় যোগাযোগ করলে পুলিশ তাকে নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় জানাতে পরামর্শ দেয়। দক্ষিণ সুরমা থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান আলামিন। পুলিশ বিষয়টি আশুলিয়া থানাকে জানায়। পরদিন পুলিশ দক্ষিণ সুরমা গিয়ে আলামিনকে আশুলিয়া থানায় নিয়ে আসে। এ হচ্ছে খবর। এখন এই খবরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অবাধে মামলা হচ্ছে, এত মামলা হচ্ছে, প্রায় বেশিরভাগ মামলাই হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলা, হত্যার মামলা, এবং এই মামলাগুলোর মধ্যে এই মামলাটি এরই মধ্যে আলোচনার তুঙ্গে চলে এসেছে যে এমন একজন মানুষ খুন হয়েছেন যাকে শেখ হাসিনা খুন করেছে। সে যেই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই অভিযুক্ত ফিরে এসেছে জীবিত। মানে শেখ হাসিনা আলামিনকে খুন করেছেন, সেই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই আলামিন জীবিত ফিরে এসে থানায় জানাচ্ছেন তিনি বেঁচে আছেন। আর যিনি মামলা করেছেন, মামলার বাদী কুলসুম বেগম, তিনি বলছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, চাকরির প্রলোভন দেখানো হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, এমন ধর্ষণের মামলা সাজানো হচ্ছিল, এমন সবকিছু। এগুলো যদি সাজানো ঘটনা হয়, পরবর্তীতে যেটা বলা হচ্ছে, একজন আসামি লিয়াকত যিনি থানায় এসে হাজির হয়েছেন, তিনি বলছেন যে এরকম মামলায় যে 130 জনের নামে অন্তর্ভুক্ত করা হয়েছে আসামি হিসেবে, অনেকের কাছ থেকে 1 থেকে 2 লাখ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে এবং সমন্বয়ক পরিচয়ে এই চাঁদাগুলো দাবি করা হচ্ছে, এবং অনেকের কাছ থেকে অনেক টাকা দাবি করা হয়েছে। যে সারা দেশে একটা মামলার রাজত্ব চলছে বলা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন, আগে পুলিশ ভুয়া মামলা করত, এখন জনসাধারণ ভুয়া মামলা করছে। সারা দেশটাতে যদি এরকম ভাবে মামলা চলতে থাকে, যেখানে শেখ হাসিনাও পর্যন্ত ছাড় পাচ্ছে না, যার এত প্রভাব, সেক্ষেত্রে সাধারণ মানুষ বা যারা সাধারণ আওয়ামী লীগ কর্মী, তাদের অবস্থা কতটুকু ভয়াবহ বলা যায়। আইনের শাসন যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, যদি আসলেই বৈষম্য বিরোধী একটা নতুন বাংলাদেশের সূচনা করতে হয়, নতুন বাংলাদেশ 2.0 যেটি বলছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যদি আসলেই এমন কোনো কিছু করতে হয় যে অতীতের যত হিংসা, যত দলাদলি, যত কলুষিত রাজনীতি সবকিছু বন্ধ করে রাষ্ট্র সংস্কার করতে হয়, তাহলে তো সবার আগে এই মামলাগুলো বন্ধ করতে হবে। যে মামলাগুলো মিথ্যা মামলা, যে মামলাগুলো হয়রানিমূলক মামলা। শেখ হাসিনার নামে অনেক মামলা আপনারা করেছেন, করতে পারেন, যেগুলো লিগ্যাল, যেগুলো ভ্যালিড পয়েন্ট রয়েছে, যেগুলো আপনারা তার বিচার করতে পারেন, সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে। তিনি যদি অপরাধী প্রমাণিত হন, অবশ্যই তিনি শাস্তিপ্রাপ্য। কিন্তু একজন জীবিত মানুষকে তিনি বা শেখ হাসিনা খুন করেছেন, এই অভিযোগে মামলা করা হয়েছে, অথচ সেই নিহত ব্যক্তি আলামিন তিনি নিজে জীবিত হয়ে ফিরে এসেছেন। এটা নিশ্চিতভাবেই একটা ঘৃণ্য ঘটনার উদাহরণ তৈরি করেছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক প্রতিহিংসা বহির্ভূত হয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে কিন্তু তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। এবং ভারতের কাছে এরই মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আবেদন করা হয়েছে বা আহ্বান জানানো হয়েছে, কিন্তু ভারত সরকার কেন শেখ হাসিনাকে দেশে ফেরত দিবে, যেখানে তার বিরুদ্ধে এমন মামলা রয়েছে, যাকে তিনি খুন করেছেন, সে নিহত ব্যক্তি জীবিত ফিরে আসে। অতীতের মতো রাজনীতি যদি হয়, অতীতের মতো মিথ্যা মামলার ঘটনাগুলো যদি চলতে থাকে, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন, বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন, নীতিপরায়ণ বাংলাদেশের স্বপ্ন, এই স্বপ্নগুলো পূরণের জন্য যারা বিপ্লবী হয়ে রাজপথে নেমে এসেছিলেন, 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তাদের স্বপ্ন বিফল হবে। যারা জীবন দিয়েছেন, প্রাণ হারিয়েছেন, অকাতরে জীবন বিলিয়েছেন, তাদের জীবন দান
ব্যর্থ হয়ে যাবে। এটা পুরো জাতির জন্য হতাশাজনক, দুঃখজনক এবং কলঙ্কজনক। একজন অপরাধীও যেন ন্যায় বিচার পায়, এটাই হওয়া উচিত নতুন বাংলাদেশের অন্যতম প্রধানতম স্লোগান। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে অনেকাংশেই কমে যাবে অপরাধ, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা। আর যদি শুধু আজকে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, কালকে আরেকটা দল ক্ষমতায় বসবে, তারাও একই কাজ করবে, পরে তাদেরকে তাড়াবো, এরপর আবার আওয়ামী লীগ আসবে, তারাও একই কাজ করবে, তাদেরকে তাড়াবো, তাহলে প্রতি দশকে দশকে বাংলাদেশ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাবে, স্বপ্ন পূরণ হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন এটাই শেষ সুযোগ। এই সুযোগটা যদি তিনি কাজে লাগাতে চান, তাকে কঠোর হতে হবে যেন একজন অপরাধীও সঠিক ন্যায় বিচার পান। তিনি প্রধান উপদেষ্টা পুরো বাংলাদেশের অনেক মানুষ, কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করেন, তিনি তাদেরও উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে বলে যারা আওয়ামী লীগ সমর্থক তারা বাংলাদেশের বাইরের কেউ নন, তারাও সাংবিধানিকভাবে বাংলাদেশের সকল নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার হকদার। আপনাদেরকে অবশ্যই তাদের হকটা তারা ঠিকমতো পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করতে পারেন তবে সত্যিকার অর্থে একটা বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ সূচনা ঘটবে। আর যদি না পারেন তবে আরো একটা ব্যর্থ গণ অভ্যুত্থান হিসেবে পরিচিত হবে 24, যেটা আমাদের সবার জন্য দুঃখজনক হবে। এমন দুঃখজনক ঘটনা যেন না ঘটে সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখলেন। অনেকেই আমাকে বলছেন আমি আওয়ামী লীগ সাপোর্টার। আমি আওয়ামী লীগ সাপোর্টার নই, আমি নিরপেক্ষ একজন মানুষ, আমি একজন সাংবাদিক এবং 24-এর গণ অভ্যুত্থানের পুরোটা সময় জুড়ে আমি ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলাম। কিন্তু তার মানে এই নয় যে কোথাও যদি অন্যায় ঘটে সেটা নিয়ে কথা বলবো না। এতদিন জামাতে ইসলামী বা বিএনপি তারা হয়তো মজলুম দল ছিল, এই মুহূর্তে আওয়ামী লীগের মজলুম মানুষ রয়েছেন। তারা যদি নির্যাতনের শিকার হন, অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি হন, সেটা নিয়েও কথা বলা উচিত, বলতে হবে। তবে একটা নীতিপরায়ণ সমাজ গঠিত হবে, রাষ্ট্র গঠিত হবে। আর না হলে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো ছড়িয়ে ঘৃণার রাজনীতি কায়েম করে কোনোভাবেই আপনি একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে পারবেন না। যদি সেটা না পারেন তাহলে 24 তার আবেদন খুব দ্রুতই হারিয়ে ফেলবে। আমরা চাই না 24 তার আবেদন হারাক। 24-এর মহিমা